আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগটিতে আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের খুশির কিছু মুহূর্ত এবং তাকে এই মুহূর্তটা আমরা কেন উপহার দিয়েছি সেটাও। কিছুদিন আগে আমার মেয়ের প্রথম সাময়িক পরীক্ষা গেছে। তো ওই সময় ও একদমই একটা অন্যরকম একটা সিচুয়েশন হয়েছিল, যেটা হওয়ার কথা ছিল না। তো যাই হোক, সেই বিষয়ে আমি বলবো না, যেহেতু স্কুলের বিষয়। যে কারণেই হোক, ও একটা জিনিস ভুল করেছিল এবং সেবার ওর ফার্স্ট টার্মে টোটাল 525-এর ভিতরে টোটাল ও পেয়েছিল 520। তো তখন ওকে একটু আমি রাগ করেছিলাম যে তুমি ভুলবশত এটা করলে কেন, বা আরেকজনের কথা মতো তুমি তোমার মেথডটা ফলো না করে অন্য মেথড কেন তুমি ট্রাই করতে গেছো। তো এভাবেই আর কি। আর তখন ওকে বলেছিলাম যে তুমি এর পরের পরীক্ষায় যদি সব কিছু কারেক্টলি লিখে আসতে পারো, তাহলে কিন্তু তোমাকে আমরা ঘুরতে নিয়ে যাব। যেখানে কিছুদিন আগে আমার যখন বেড়াতে আসছিল আমাদের বাসায়, তখন ওদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পর এখানের যে জাম্পিং টয়টা, এটা তো নতুন এসেছে কিছুদিন আগে। কারণ আমি এখানে এর আগে অনেকবার জোহাকে নিয়ে এসেছি, কিন্তু তখন শুধুমাত্র টয় ট্রেনটাই ছিল, জাম্পিংয়ের এই টুলসটা তখন ছিল না। তো ওই সময় ও খুব মজা পেয়েছিল আসার পরে। এই কারণেই ওকে এটার বলতে গেলে এক কথায় লোভ দেখিয়েছিলাম যে তুমি যদি নেক্সট পরীক্ষাটা খুব ভালো করে দাও, তাহলে কিন্তু আবার তোমাকে এখানে আমরা নিয়ে আসবো। তো আলহামদুলিল্লাহ, এরপরে যখন সেকেন্ড প্রোগ্রেস টেস্টটা হয়, তো ওটাতে ও সব কিছুই কারেক্টলি লিখতে পেরেছিল। আর অনেক অসুস্থতার মধ্যে এবারও পরীক্ষাটা দিয়েছিল। আমি ভেবেছিলাম যে আসলে ও সব কিছু সেভাবে লিখে আসতে পারবে কি না। আর ওর অনেক হাই অ্যান্টিবায়োটিক চলছিল তখন, প্রায় 3টার মতো। আর এছাড়াও সব মিলিয়ে প্রায় 8টা ওষুধ ওর চলছিল, তার সাথে নেবুলাইজার ছিল 3 বেলা করে। তো ওর একটা সমস্যা হচ্ছিল যে লিখতে গেলে হাত কাঁপতো, খুব দুর্বলতা ছিল, যে কারণে ওর হাতের লেখাতে ওর টোটাল 4টা সাবজেক্টের ভিতরে 0.75 নাম্বার কম এসেছে। মোট কথা 100-তে 99.25 নাম্বার পেয়েছে এবার। তো হাতের লেখার ওই জিনিসটাকে আমি টোটালি ইগনোর করছি, যে ওটা বাচ্চা মানুষ, দু একটা অক্ষর এদিক ওদিক হতে পারে। আর ওদের স্কুলে যদি একটা অক্ষর একটু মোছামুছি হয়, সেই ক্ষেত্রে ওদের মার্কেটে রাখা হয়। তবে আলহামদুলিল্লাহ, এত অসুস্থতা নিয়ে পরীক্ষা দেওয়ার পরও এবার সবগুলো পরীক্ষাতে খুব ভালোভাবে লিখে এসেছে, কোনো ভুল ভ্রান্তি হয়নি। তাই কথাটা রাখার জন্যই কিন্তু ওকে আমরা নিয়ে গেলাম। আর এই ধরনের ছোট ছোট কথাগুলোই কিন্তু রাখার আরও বেশি বেশি চেষ্টা করি, এই জন্য যে বাচ্চাদের ছোটোবেলা থেকে এটা বোঝানো উচিত যে একটা কথা দিলে কথাটা রাখতে হয়। আর ওই দিন আমার শরীর খুবই খারাপ ছিল, অ্যালার্জি অনেক বেশি বেড়ে যাওয়াতে আমি ওই দিন প্রচণ্ড কষ্ট হচ্ছিল, মানে নাক দিয়ে অনেক পানি পড়ছিল, হাঁচি হচ্ছিল। তো আমার ইচ্ছা করছিল না বাইরে যেতে। তারপর আবার চিন্তা করলাম যে থাক যাই। ও মন খারাপ করছিল, আর আমার বোনও বারবার বলছিল যে যেহেতুকে কথা দিয়েছি চলো যাই। তো এই কারণে পরে আবার হুট করে বিকালের দিকে বের হলাম, শেষ বিকেলের দিকেই 4টার পরে বের হয়েছিলাম। তো ওকে নিয়ে এসে প্রথম ওকে খেলা করালাম, তারপর সেখান থেকে বের হয়ে আবার একটু সামনের দিকে অন্য রেস্টুরেন্টে যাব, কারণ ওই রেস্টুরেন্টের খাবার একেবারে জঘন্য, ওখানে খাওয়াই যায় না। আর শুধু শুধু টাকাটা ওয়েস্ট হয়। তো এই জন্য ওকে শুধুমাত্র ওখান থেকে খেলাধুলা করানোর পরে বের হয়ে এসে অন্য রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এখানে এত সুন্দরভাবে শাপলা ফুল ফোটে, তবে বিকালবেলা তো শাপলা ফুল ফোটার সময় না, এই সময়টায় ফুলগুলো বুজে যায়। যে কারণে আপনারা হয়তো বা বুঝতে পারছেন এটা দিনের বেলায় যে কতটা সুন্দর। তো আমি যখন এখান থেকে স্কুলে প্রতিদিন যাতায়াত করি, রাস্তা দিয়েই যাই, সকালবেলা এত সুন্দর সুন্দর গোলাপি রঙের শাপলা ফুল ফোটে, যেটা দেখলে মনোমুগ্ধকর পরিবেশ। আমি কোনো একটা দিন যদি হাতে একটু এক্সট্রা সময় থাকে, রিক্সা থেকে নেমে হলেও আপনাদের সাথে শেয়ার করব। এখন প্রচুর প্রচুর ফুল ফোটে। তো আমরা তো গিয়েছিলাম একেবারেই শেষ বিকেলের দিকে, তখন ফুলগুলো কলি বুঝে গিয়েছিল, বা পরের দিন যেটা ফুটবে সেটা মাত্র প্রস্তুতির দিকে ছিল, যে কারণে আপনাদের সাথে ফুলগুলো আমি শেয়ার করতে পারলাম না। আর ওই জায়গাটা বিকালবেলা অনেক ভালো লাগে এই জন্য যে চারিদিকটা খোলামেলা, তো সামনে খুব সুন্দর পানি,
তার সাথে বাতাস ছিল অনেক সুন্দর, আর মেঘলা মেঘলা কিছুটা ছিল, যে কারণে বাতাসটাও ঠান্ডা ছিল। তো আমার মেয়েকে নিয়ে গেলাম, ভাবলাম যে আমাদেরও একটু রিফ্রেশমেন্ট হবে। শরীর ভালো থাকলে আসলে ঘরে শুয়ে থাকলেও কিন্তু সেভাবে ভালো লাগে না। আর ওর সাথে বের হওয়ার পরও দেখলাম যে আমারও কিছুটা ভালো লাগছে, যদিও বা বসে থাকতে ইচ্ছা করছিল না, তারপরও এই ওয়েদারটা কেন জানি খুবই ভালো লাগছিল, যে ঠান্ডা ঠান্ডা বাতাস, তার সাথে রোদটাও ছিল না। তো ওখান থেকে বের হওয়ার পরে হেঁটে হেঁটে সামনের দিকে যাব। তো চিন্তা করছিলাম যে কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। আর এর আগে যখন গিয়েছিলাম তখন নতুন আরও একটা রেস্টুরেন্ট ছিল, সেটা আমার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা ওই দিন আর ওটার মধ্যে যেতে পারিনি। তো আজকে ভাবছি যে ওটার মধ্যে যাব। আর সামনে ডেকোরেশনটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে যতগুলো রেস্টুরেন্ট আছে তার মধ্যে ওইটাও বলা চলে যে একদমই টক্কর দেওয়ার মতোই তারা ডেকোরেশন করেছে। অন্যরা তো আগে থেকেই একটু মানে প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে জোহাকে যখন খেলতে নিয়ে গেলাম, তো ওখানে ওনারা বেশিরভাগটাই হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, প্লাস্টিক বা কালারফুল অনেক অনেক লাইটিং, এই সব কিছু দিয়ে অনেক বেশি হজবরল করে ফেলেছে। কিন্তু ওদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওদের নিজস্ব ব্যবসার জন্য যে ওদের স্পেসটা অনেক বড়, এবং এখানে অনেক মানুষ একসাথে বসতে পারে। যখন ছুটির দিনে কাস্টমারের প্রেশার থাকে তখন তাদের এখানে সব থেকে বেশি লোকজন হয়। তবে আমার কাছে সব থেকে ভালো লাগে হচ্ছে আমি এখন যেদিকে যাচ্ছি এইদিকে 3টা রেস্টুরেন্ট আছে, 3টা না 4টা আছে, তার মধ্যে একটাতে আমি ঘুরতে যাই কিন্তু কখনো খাওয়া হয়নি, ওটা একটু সিমসাম টাইপের। তো ওখানেও কোনো একদিন ট্রাই করবো আর কি। তো এইটা হচ্ছে সেই খেলনার দোকানটা যেখানে এর আগে কিছুদিন আগে আমি একটা ব্লগ করেছিলাম আমার জায়ের সাথে, যে আমরা রেস্টুরেন্টে খেতে বসার পরে আমার ভাস্তেটা হচ্ছে খুব মানে বায়না করছিল এখানে আসার জন্য। এটা হচ্ছে সেই দোকানটা।